হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তোমাদের এইচএসসি এক্সামের কারণে আমরা কিছুদিন আমাদের অনলাইন ক্লাসগুলো বন্ধ ছিল, কিন্তু তোমাদের এইচএসসি এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আমরা তোমাদের সাথে আমাদের রেগুলার বেসিসে অনলাইন ক্লাসগুলো আমরা অ্যাটেন্ড আবার সিকোয়েন্সিয়ালি শুরু করেছি। এবং তোমাদের একাডেমিক লাইফে যেমন আমরা তোমাদের সাথে ছিলাম, সেম প্রসেসে আমরা অ্যাডমিশন লাইফের শেষ দিন পর্যন্ত আমরা সাথে থাকবো ইনশাল্লাহ। তোমাদের জন্য তোমাদের শুধু প্রয়োজন তোমাদের একটু সাপোর্ট, আমাদের সাথে থাকা। ইনশাল্লাহ আমাদের জার্নিটা খুবই ভালো হতে যাচ্ছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের বায়োলজি ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসই বলা চলে, তাই আমরা প্রথমে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে শুরু করব। ইন্টারেস্টিং টপিকটা হচ্ছে আমাদের সেল বা কোষ। আমরা যদি এডমিশনের কিছু বই ঘাটাঘাটি করি, তাহলে তোমরা দেখতে পারবে যে প্রতি বছর এই সেল টপিকটা থেকে 2 থেকে 3 মার্ক এসেই থাকে। তাই এই টপিকটার ইম্পর্টেন্স তোমরা একটু হলে বুঝতে পারবে এই ক্লাসের শেষে। আমরা আমরা যেহেতু বেসিক দেখবো, সাথে সাথে আমরা বেসিকের সাথে সাথে আমরা কোশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করবো, আমরা সলভ করবো। ঠিক আছে, আচ্ছা শুরু করা যাক। ফার্স্টে আমরা যেহেতু আমরা কোষ নিয়ে পড়বো, কোষের ফার্স্ট ইন্ট্রোডাকশন দেখা যাবে, কিভাবে কোষের জার্নিটা শুরু হচ্ছে, কিভাবে কোষের আমাদের নামকরণ হয়েছে, কে আবিষ্কার করছে, কে এটা নিয়ে প্রথম কাজ করা শুরু করেছে। আচ্ছা, ফার্স্টে যার কথা না বললেই নয়, ফার্স্টে যার অবদান সব থেকে বেশি বলা চলে এই কোষের ক্ষেত্রে, প্রথম 1965 সালে প্রথম যে জার্নিটা শুরু করে। আচ্ছা, প্রথম যিনি কোষ সেল নিয়ে প্রথম জার্নিটা শুরু হয়, তার নাম হচ্ছে রবার্ট হুক। এই ব্যক্তি প্রথম সেল কোষটি নিয়ে প্রথম জার্নি শুরু করেন। উনি 1900 এই ব্যক্তি 1665 সালে প্রথম যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে উনি কি করেন, উনি ভাসমান কাঠে কিছু বায়ু কুঠুরির মতো কিছু সেল দেখতে পান। কুঠুরিগুলো দেখতে কিছু বায়ু কুঠুরির মতো কিছু ঘর দেখতে পান। এই ঘরগুলো দেখতে কিছুটা লেগেছিল যে জেলখানার কিছু ছোট ছোট কয়েদিদের রাখা ঘরের মতো। জেলখানায় রাখা কিছু জেলখানায় কয়েদিদের রাখা কিছু কিছু ঘরের মতো। এই ঘরগুলোকে আগে বলা হতো যে সেল। যে জেলখানায় যে কয়েদিদের রাখা হতো, ওই ছোট ছোট রুম বা ঘরগুলোকে বলা হতো সেল। ওই ঘরগুলোর মতো সিমিলারলি দেখার কারণে ওই ঘর নাম রাখা হয় কি, রবার্ট নাম রাখেন সেল। আচ্ছা, ফার্স্ট থেকে আমি আবার বলি, কোষ কোষ জিনিসটা প্রথম যার দ্বারা জার্নিটা শুরু হয়, উনি হচ্ছেন রবার্ট হুক। উনি কি করেন, 1965 সালে অণুবীক্ষণ যন্ত্রে যখন অণুবীক্ষণ যন্ত্রে একটা ভাসমান কাঠের উপর যখন রাখেন, তখন উনি কিছু বায়ু কুঠুরি দেখতে পান। এই যে বায়ু কুঠুরি বা ঘরের মতো যে স্থানটা, ওইটা উনি সিমিলারলি দেখতে পারেন যে কিছুটা কয়েদিদের রাখা রুমের মতো বা ঘরের মতো। এই ঘরকে আগে বলা হতো সেল। সেই নাম অনুসারে উনি আমাদের সেল নাম, কোষকে সেল বা কোষ নামকরণ করেন। ঠিক আছে, এই যে নামকরণ করেন, এই যে নামকরণটা প্রথম উনি প্রকাশ করেন হচ্ছে তার একটা স্বনামধন্য একটা বই বা জনপ্রিয়, খুবই জনপ্রিয় বই। বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া নামক বই। মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে প্রথম তিনি এই সেল কথাটা উল্লেখ করেন যে আমাদের সেল বা এরকম বায়ুকুঠির মতো আমাদের কিছু আছে আর এক্সিস্ট করে। ঠিক আছে, এখন উনি যে সব কিছু দেখতে পান, এইগুলো সব কিছু হচ্ছে মৃত কোষ। আমাদের যখন দেখতে পাচ্ছি ভাসমান কাঠ, অবশ্যই এটা মৃত কোষ। তাই
রবার প্রথম যে সেল দেখতে পান এটা মূলত দেখতে পাচ্ছেন মৃত কোষে, কারণ আমরা ভাসমান কোষে যেহেতু দেখতে পাইছি অবশ্যই মৃত কোষে। তাহলে জীবিত কোষে প্রথম কে দেখতে পান? জীবিত কোষে দেখতে পান জীবিত কোষে সেল পর্যবেক্ষণ করেন হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক। তাহলে আমরা কি দেখতে পেলাম? আবার যদি একটু রিক্যাপ করি, যে প্রথম সেল নিয়ে জার্নি শুরু করেন হচ্ছে রবার্ট হুক, যিনি সেল দেখতে পান হচ্ছেন কি অণুবীক্ষণ যন্ত্রে একটা ভাসমান বায়ু কুঠুরিতে। যেহেতু ভাসমান বায়ু কুঠুরি বা ঘরটা কয়েদিতে রাখা রুমের মতো বা ঘরের মতো, এর জন্য নামকরণ করেন সেল। আচ্ছা, তিনি প্রথম এই যে সেলটা নামকরণ করেন, উল্লেখ করেন হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ মাইক্রোগ্রাফিয়া। তার গ্রন্থের বইয়ের নাম কি? মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে। এখন আমরা যে সেলটা দেখতে পাই রবার্ট হুক যে দেখতে পান, এটা হচ্ছে ভাসমান কাঠে যেহেতু দেখতে পান, অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে এটা হচ্ছে মৃত কোষে দেখতে পান, মৃত কোষে। কিন্তু তাহলে আচ্ছা, আমাদের প্রশ্নের সাথে সাথে আমাদের মনে কোশ্চেন জাগে, তাহলে জীবিত কোষের প্রথম সেল পর্যবেক্ষণ করেন কে? জীবিত কোষের প্রথম সেল পর্যবেক্ষণ করেন হচ্ছেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক। আচ্ছা, এত কিছু কথা বলার পরে তাহলে আমাদের বলতে হয় যে কোষবিদ্যার জনক কে? তাহলে কে? কোষবিদ্যার জনক হচ্ছে আমাদের সেই প্রথম যে দেখলাম রবার্ট হুক হচ্ছে তাহলে আমাদের রবার্ট হুক হচ্ছেন কোষবিদ্যার জনক। এট লাস্ট আমরা বলতে পারি যে দ্য ফাদার অফ দ্য সেল হচ্ছে রবার্ট হুক। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমরা সেল নিয়ে অল্প কিছু বেসিক ধারণা নিলাম। এখন আরো কিছু আমরা ইম্পর্টেন্ট ডাটা, যেইগুলো হচ্ছে যে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে দেখেছি যে এই টাইপের কোশ্চেন গুলো এসে থাকে, এইসব ডাটাগুলো আমরা দেখবো। এখন ফার্স্টে তো আমরা কিছু ইন্ট্রোডাকশন দেখলাম, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট ডাটা দেখবো যেগুলো আসলে মেইনলি এক্সামে আসে। আচ্ছা, ওকে। আচ্ছা, জেনে রাখা ভালো হচ্ছে প্রাণীদের সব থেকে বড় কোষ, প্রাণীদের সব থেকে বড় কোষকে আমরা কি জানবো? যে নিউরন। প্রাণীদের সব থেকে বড় কোষ কি? নিউরন। আচ্ছা, এতটুকু জানলেই যদি শেষ হইতো তাইলে তো ভালোই হইতো, কিন্তু আমাদের আরো এক্সট্রা কিছু ইনফো জানতে হবে। সেটা হচ্ছে যে এই যে আমাদের নিউরন কত মিটার লম্বা? আচ্ছা, আমাদের প্রাণীদের সব থেকে দীর্ঘতম কোষ কোনটি? অবশ্যই নিউরন। আর নিউরন কত মিটার লম্বা? এতটুকু ডাটা আমাদের জেনে রাখতে হবে এক্সট্রা ইনফো হিসাবে। হচ্ছে 1.37 মিটার লম্বা, 1.37 মিটার লম্বা। আচ্ছা, আর আরো কিছু এক্সট্রা ডাটা জেনে নেব। হচ্ছে আমরা যে মুরগির ডিম খেয়ে থাকি, মুরগির ডিমটা সম্পূর্ণটুকু মুরগির ডিম হচ্ছে একটি মাত্র কোষ নিয়ে গঠিত। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে আমাদের ডিমটা খেয়ে থাকি মাত্র একটা কোষ। এত বড় একটা ডিম মাত্র একটি কোষ নিয়ে গঠিত। আসলে খুবই একটা মজার একটা ইনফো আমরা জানলাম। আর কি জানতে পারলাম? যে প্রাণীদেহের বা মানুষের দেহের সব থেকে বড় যে কোষটা হচ্ছে কি? নিউরন। আর কত মিটার লম্বা? 1.37 মিটার লম্বা। আচ্ছা, এরপরে পৃথিবীর সব থেকে বড় কোষটা হচ্ছে উট পাখির ডিম। পৃথিবীর সব থেকে বড় কোষটা হচ্ছে কি? উট পাখির ডিম। আচ্ছা, এটারও কিছু আসলে কত মিটার কি এটা দেখতে হবে। দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার। আর প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার। ঠিক আছে। সব থেকে বড় কোষটা আমরা কি দেখছি? উট পাখির ডিম।
যেটা কি দৈর্ঘ্য হচ্ছে কি 17 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। আচ্ছা, আর সব থেকে ছোট কোষটা কি মাইকোপ্লাজমা গলি স্পেকট্রাম। মাইকোপ্লাজমা গলি স্পেকট্রাম ব্যাকটেরিয়ার একটা কোষ, যেটা সব থেকে পৃথিবীর সব থেকে ছোট কোষ। ঠিক আছে, আমরা কি কি ইম্পর্টেন্ট ডাটাগুলো দেখলাম, আমরা আবার যদি রিক্যাপ করি তাহলে আমরা কি দেখতে পাবো হচ্ছে যে মুরগির ডিম যে আমরা খাই, মুরগির ডিমটা হচ্ছে একটি মাত্র কোষ নিয়ে গঠিত, একটি মাত্র কোষ নিয়ে গঠিত। এবং প্রাণীদেহের সব থেকে বড় কোষটার নাম কি? প্রাণীদের সব থেকে বড় কোষটার নাম হচ্ছে নিউরন। হ্যাঁ, আর কত মিটার লম্বা? 1.37 মিটার লম্বা। এবং পৃথিবীতে সব থেকে বড় কোষটার কথা যদি বলা হয় তাহলে বলবো উট পাখির ডিম। উট পাখির ডিম, উট পাখির ডিমের কিছু মেজারমেন্ট আমাদের জানতে হবে। দৈর্ঘ্য হচ্ছে, উট পাখির ডিমের দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার আর হচ্ছে প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এখন আমরা বড় কোষ, প্রাণীদের সবচেয়ে বড় কোষ বা পৃথিবীর সব থেকে বড় কোষগুলো নিয়ে লেখাপড়া করলাম, তাহলে ছোট কোষ সম্পর্কে আমাদের জানতে হবে না? ছোট কোষগুলো হচ্ছে মাইকোপ্লাজমা গলি স্পেকট্রাম নামক ব্যাকটেরিয়া কোষটি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কোষ। ওকে, আচ্ছা, দারুণ। আমরা সেল নিয়ে কিছু ইম্পর্টেন্ট ডাটাগুলো জানলাম। তোমরা যদি কোশ্চেন ব্যাংক যদি ঘাটাঘাটি করো তাহলে তোমরা দেখতে পাবে কি যে এই ডাটা দিয়ে অসংখ্য এমসিকিউ এসেছে। বিগত মেডিকেল, ভার্সিটি বা নার্সিং এডমিশন বলো, সব জায়গায় এই ইম্পর্টেন্ট ডাটাগুলো দিয়ে এমসিকিউ এসেছে। আর আমরা কিছু ইন্ট্রোডাকশন বা বেসিক কিছু জেনে নিলাম উপরে। আচ্ছা, ওকে, এখন আমরা কিছু কোশ্চেন সলভ করব। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা বেসিক জানার সাথে সাথে যখন কোশ্চেন গুলো আমরা সলভ করব, অবশ্যই তোমাদের কনফিডেন্স গুলো আসলে গ্রো আপ হবে। এই অনলাইন ক্লাসে এই হচ্ছে কি আমাদের জায়গায় বসে আমাদের ক্লাসগুলো করা এবং ক্লাসে তোমাদের পড়া হয়ে যাওয়া, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আর আমরা হচ্ছে আমাদের এই অনলাইন ক্লাসে এইটা আমরা অবশ্যই ইনিশিয়েট করবো যে তোমাদের ক্লাসে যেন সব পড়াগুলো হয়ে যায়। ঠিক আছে, আমাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাদের ফিল করানো যে আসলে এডমিশন জার্নিটা আসলে কঠিন না। এডমিশন জার্নিটা যদি কনসিস্টেন্সির সাথে থাকা যায়, তোমরা যদি আমাদের সাথে এডমিশন জার্নি লাস্ট দিন পর্যন্ত থাকো, ইনশাল্লাহ আমরা হচ্ছে যে তোমাদের জার্নিটা সহজ হবে আর তোমরা ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে আনবই। ঠিক আছে, এখন আমরা দেখো যে ব্যাকটেরিয়ার কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়। এই জায়গায় একটু আমরা কিছু এক্সট্রা ইনফো দেখে নিব যে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি কি ধরনের ইনফো গুলো দেখা যায়। দেখো, কোষ, কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ। একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ হচ্ছে আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত না, আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষের ক্ষেত্রে আমরা কি দেখছি যে নিউক্লিয়াস সুগঠিত নয়, আর হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত। এবং এই আদি কোষে কাদের মধ্যে মেইনলি ঘটে? ভাইরাস, ব্যাকটেরিয়া। আর হচ্ছে প্রকৃত কোষে ঘটে কাদের ভিতরে? আচ্ছা, উন্নত প্রাণী, উদ্ভিদ, এইসবই তো প্রকৃত কোষ পাওয়া মেইনলি যায়। ওকে, এখন আমরা যে আদি কোষ দেখতে পাই, আদি কোষের ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়
কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। আর হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে উন্নত প্রাণীর ভিতরে আমরা পাই হচ্ছে মাইটোসিস বিভাজন, মিয়োসিস। মাইটোসিস কোষ বিভাজন ও মিয়োসিস কোষ বিভাজন। আমরা যদি আবার রিক্যাপ করি, আমরা দেখবো কোষকে আমরা প্রথম দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ মেইনলি মানেটা আসলে কি বোঝায়? আদি কোষ হচ্ছে তাদের নিউক্লিয়াস সুগঠিত নয় আসলে, আর প্রকৃত কোষ হচ্ছে কি যে নিউক্লিয়াস সুগঠিত। এখন নিউক্লিয়াস সুগঠিত এদের এই আদি কোষ আমরা কাদের ভিতরে পাবো? হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। আর ভাইরাস, ব্যাকটেরিয়া কোন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজিত হয়? হচ্ছে অ্যামাইটোসিস। আর হচ্ছে প্রকৃত কোষ কি নিউক্লিয়াস সুগঠিত উন্নত প্রাণী বা উদ্ভিদের ভিতরে পাওয়া যায়। আর হচ্ছে কোষ বিভাজন কি মাইটোসিস আর মিয়োসিস, মাইটোসিস আর মিয়োসিস। মোটামুটি আমরা বেসিকটা দেখলাম। তাইলে ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাবো? তোমরা এই বেসিকের মাধ্যমে বলো তো। অ্যামাইটোসিস। ওকে, আমাদের হচ্ছে যে স্পেশালি আমরা এইটাই ইনশিওর করার ট্রাই করি যে আমরা শুধু কোশ্চেনই সলভ করবো না, এছাড়া কি কি এক্সট্রা ইনফো তোমাদের দিতে পারবা এই টপিক, এই রিলেটেড কি কি ধরনের এমসিকিউ আমাদের এডমিশনে আসতে পারে, এইটা আমাদের ইনশিওর করাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা স্লাইড দেয়া আছে, দেখো। স্লাইডটা হচ্ছে ডিফারেন্স, একটা ডিফারেন্স হচ্ছে কিসের ভিতরে? প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের ভিতরে একটা ডিফারেন্স দেয়া আছে। এটা খুবই খুবই একটা, এই স্লাইড থেকে প্রতি বছর একটা থেকে দুইটা এমসিকিউ থেকেই থাকে। তোমাদের আমাকে যদি বলা হয় যে স্যার আপনি কোষের উপরে একটা ক্লাস নেবেন আর আমাদের শুধু একটা লাইন পড়াবেন, তাইলে আমি হচ্ছে যে এই স্লাইডটা তোমাদের পড়াতাম। ঠিক আছে, এই স্লাইডের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সঞ্চিত খাদ্য। মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাকে যদি বলা হতো যে স্যার আমি ক্লাসে যদি একটা লাইন পড়াবেন, তাহলে আমি পড়াতাম হচ্ছে যে এই 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 লাইনটা পড়াতাম, সঞ্চিত খাদ্যের লাইনটা পড়াতাম। কারণ তোমরা এডমিশনের বই খুললে, অ্যানালাইসিস করলে প্রতি বছর ভার্সিটি, মেডিকেল বা হচ্ছে নার্সিং এ তোমার এই রিলেটেড এমসিকিউ তোমরা পাবাই। ঠিক আছে, সঞ্চিত খাদ্যের ভিতরে আমরা কিভাবে পড়বো দেখো। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে কি গ্লাইকোজেন। আর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে কি স্টার্চ। কোনোভাবেই ভাই ভোলা যাবে না, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাই মনে তুমি অবশ্যই গেঁথে নাও। আর পরীক্ষা আসলে কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, এডমিশনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমরা সিলি মিস্টেক, আমরা যেইগুলো পারি ওগুলো কোনোভাবেই ভুল করা যায় না। ঠিক আছে, যে জিনিসটা আসলে খুবই কঠিন আসে বা কেউই পারে না, ওই জায়গায় আমরা পিছিয়ে যাই না। আমরা মেইনলি পিছিয়ে যাই হচ্ছে এমন জায়গা, যে জায়গা হচ্ছে পারা জিনিস। ঠিক আছে, ওই জিনিসটা সবাই পারে, আমিও পারি, কিন্তু আমি পারা জিনিসটা ভুল করে আসি, এই জায়গায় আমরা পিছিয়ে যাই। ওকে, আচ্ছা, তাইলে আমরা কি দেখলাম যে সঞ্চিত খাদ্য, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, আমরা কি দেখবো? গ্লাইকোজেন। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। আর হচ্ছে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ বা শ্বেতসার, স্টার্চ বা শ্বেতসার। কোনোভাবেই ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না। ওকে, এরপরে আমাদের কোষ প্রাচীর। প্রাণী কোষের কোষ প্রাচীর নাই, প্রাণী কোষের কোষ প্রাচীর নাই। আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, আর সেলুলোজ নির্মিত। কি নির্মিত? সেলুলোজ নির্মিত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায় এমন একটি উপাদান হচ্ছে সেলুলোজ। আমাদের এই যে দেখো, যে এই রুমের ভিতরে কি আমি আছি, কাঠ, এই যে বেঞ্চ আছে বা আশেপাশে সবকিছু আছে, তুমি আশেপাশে পর্যবেক্ষণ করলেই দেখতে পারবা মোস্ট 70 থেকে 80% জিনিসপত্র হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে পৃথিবীর সব থেকে বেশি পাওয়া যায় এমন একটি উপাদান হচ্ছে কি? সেলুলোজ। ঠিক আছে, তাইলে হচ্ছে প্রাণী কোষের কোষ প্রাচীর নাই, আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে। আর কোষ প্রাচীরটা কি দ্বারা গঠিত? অবশ্যই সেলুলোজ দ্বারা নির্মিত। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখছি কি যে মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কি প্রক্রিয়ায় পারে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পারে। এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যে পারে, এতে সাহায্য করে মেনলি কোন অঙ্গাণুটা? সাহায্য করে হচ্ছে প্লাস্টিক। সাহায্য করে কি? প্লাস্টিক। আর আমরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, তাই আমাদের ভিতরে
প্লাস্টিকটা নেই, কিন্তু কার ভিতরে আছে? অবশ্যই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কে? উদ্ভিদ। তাহলে উদ্ভিদের ভিতরে প্লাস্টিক থাকে, উদ্ভিদের ভিতরে প্লাস্টিক থাকে। এরপরে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমটা তোমাদের হয়তো বা অনেকের খেয়াল নেই, আমি একটু চিত্রটা আঁকলে অবশ্যই তোমরা একটু খেয়াল করতে পারবে। সেন্ট্রোসোম মেইনলি হচ্ছে এই যে নলাকার আকৃতি, নলাকার কিছু একটা পাইপের মতো আকৃতি, ঠিক আছে? এইটা হচ্ছে যে সর্বদা হচ্ছে প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে নলাকার আকৃতির যে অঙ্গাণুটা এটা থাকে, আর হচ্ছে উদ্ভিদ কোষে থাকে না। আমরা এই পিছনে মাঝে মাঝে আমরা এই কোশ্চেন গুলো দেখে থাকি যে কোনটা থাকে কোনটা থাকে না। আমরা হচ্ছে যে খুবই হচ্ছে যে তাড়াহুড়া বা বিভিন্ন মেন্টাল প্রেসারে থাকি, এর জন্য লাস্টে যে না জিনিসটা এইটা আমরা খেয়াল করতে পারি না। এই জিনিসটা তোমরা আসলে ভাইও অনেক সময় এটা নিয়ে ঝামেলা হয়েছে, তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে। লাস্টের লাইনে না না হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল করবে। আচ্ছা, তাইলে আমি কি সেন্ট্রোসোম আমি কি দেখলাম? প্রাণী কোষে সর্বদা সেন্ট্রোসোম থাকে, আর উদ্ভিদ কোষে থাকে না। এরপর সঞ্চিত খাদ্য তো আমরা দেখলাম যে প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি হচ্ছে? স্টার্চ, যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। আজকের অনলাইন ক্লাস সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি পড়া হয় তাহলে হচ্ছে সেই সঞ্চিত খাদ্য। ওকে, আচ্ছা। ও এরপরে আরেকটা লাইন আমরা স্কিপ করছি, এটা দেখিনি হয়তো। কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে যে প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে থাকে না কিন্তু উদ্ভিদ কোষে থাকে। ওকে, দেখো এই কোশ্চেনটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2020-21 আসছে, তাহলে বুঝতেই পারো কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই জায়গায় কি বলছে দেখো, যে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কোন অঙ্গাণুটাকে? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। আচ্ছা, বলা হয় কোন অঙ্গাণুটাকে? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, আর তুমি মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়া। কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়া কি হয়? মাইটোকন্ড্রিয়া আমাদের দেহের সব ধরনের বিপাকীয় কাজ সম্পাদন হয়, সব ধরনের। সব ধরনের গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজ সম্পূর্ণ হয় এবং শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, এইটা আমরা দেখলাম। তাহলে আমরা আবার বলি, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কোন অঙ্গাণুটাকে? আমরা মনে রাখবো হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। আর মাইটোকন্ড্রিয়া কি আমাদের দেহের সব থেকে বিপাকীয় আর কাজগুলো সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, এখন আমাদের নিউক্লিয়াস কি বলা হয় বলতো? খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ডাটা। হচ্ছে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে, হ্যাঁ। আর রাইবোজোমের তাইলে কাজটা আসলে কি? রাইবোজোমের কাজটা আসলে কি এটা আমরা একটু দেখবো। রাইবোজোম হচ্ছে আমাদের দেহের প্রোটিন সংশ্লেষণ করে। আমাদের দেহে কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ডাটা। রাইবোজোম আমাদের কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই এমসিকিউটা থেকে? কোষের ফার্স্টে আমরা দেখব যে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়। তাই আমরা দেখছি কি কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, আর আমাদের যে গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজগুলো এটা সম্পাদন করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আমাদের শক্তি সঞ্চিত রাখে। এরপর এই ডাটা তো আমরা দেখলাম, এছাড়া আমরা এক্সট্রা ইনপুট হিসেবে কি দেখতে পাই? দেখো, যে নিউক্লিয়াসটা আসলে কি বলা হয় বলতো? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। আর হচ্ছে রাইবোজোম আমাদের কি করে? রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণে কাজ করে। ওকে,
আচ্ছা, এই এমসিকিউ তো আমরা দেখলাম, এরপরে স্লাইডে যাওয়া যায়। আচ্ছা, এই এমসিকিউ সলভ করতে গেলে আমার খুব ভালো লাগে, কারণ কিছু কনফিউশন আমাদের থাকে বা সারা কিছু ট্রিক ফলো করেন, ঠিক আছে? এটা আমাদের কনফিউজ করা এই জায়গাতে খুবই সহজ। দেখো কিভাবে আমাদের কনফিউজ করে কোশ্চেনটা। বলা হয়েছে টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে, টিউমার সংক্রান্ত চর্চা কি বলে, এটা আর্টস এন্ড ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2020-21। তাহলে বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আসলে এই কোশ্চেনটা আমি অধিকাংশ স্টুডেন্টকে দেখছি যে আসলে কনফিউজ ছিল আসলে অ্যান্সার কোনটা হবে। ওকে, আমরা মেইনলি হচ্ছে যে লেখাপড়া আসলে করি, আমাদের বায়োলজি মেইনলি যখন করি আমরা কি করি, যে বায়ো প্লাস লজি, নাকি বায়ো মানে জীবন, লজি মানে অধ্যয়ন করা, এরকম আমরা করি। মানে জীবন সম্পর্কে যে আমরা যে অধ্যয়ন করি এটা হচ্ছে বায়োলজি। ওকে, তাইলে তুমি বলতে পারো যে স্যার যে টিউমার, তার টিউমার লজি কি, টিউমার প্লাস লজি হচ্ছে টিউমার সম্পর্কে অধ্যয়ন করে। একদম তো ইজি এমসিকিউ স্যার, আসলে এটা তো কোনো না হওয়ার কিছু নাই। আসলে এইটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এইটা ছিল। আর এই যে অ্যান্সার হবে না এইটাই ক নাম্বার দিছে। স্যাররাও জানতো যে স্টুডেন্টের কোথায় ভুল হতে পারে, স্যাররা এইটা কিন্তু জানে। আর সেই অ্যান্সারটাই কি একদম প্রথম লাইনে দেয়, যেন তোমরা ভুল করো। এডুকেশন জার্নিটা হচ্ছে একটা কঠিন জার্নি, কারণ কি জানো যে এটা আমি সবসময় আমাদের স্টুডেন্টদের বলে থাকি। আসলে মেইনলি কাহিনী হয় যে আমরা এইচএসসি তে আমরা যদি দেখো যে আমি যত এ প্লাস পাই, বা তুমি ভালো করছো, তোমার পাশের বাসায় আর একটা স্টুডেন্ট ভালো করছে, কোনো সমস্যা নাই। তো আমরা সবাই 100 জন এক্সাম দিলে 100 জন এ প্লাস পাইলেও কোনো সমস্যা নেই। কিন্তু এডমিশন জার্নিটা কেন নির্মম বলো? এডমিশন জার্নি হচ্ছে যে তুমি চান্স পাচ্ছ, মানে তোমার আশেপাশে আরো 10 জন চান্স পাচ্ছে না, মানে তুমি হাসছো মানে হচ্ছে আশেপাশে আরো 10 জন কান্না করছে। তাই এডমিশন জার্নিতে অবশ্যই এই কঠিন একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তাই তোমরা অবশ্যই কনসিস্টেন্সি মেইনটেইন করবা, তোমরা রেগুলার বেসিসে ক্লাসগুলো করবা, লেখাপড়া গুলো করবা, দেখবে একদম ইজি, অত কঠিনও না। আমাদের সাথে থাকবা, ইনশাআল্লাহ আমরা জয় ছিনিয়ে আনবই। ওকে, আচ্ছা, টিউমার কি, টিউমার সংক্রান্ত চর্চাকে আমরা টিউমারোলজি এটা তো বলার কথা, আসলে না টিউমারোলজি না। কেন বলো? টিউমারোলজি নাকি মেডিকেল সায়েন্সে এই যে আমরা টিউমার দেখি, টিউমার মেইনলি আসলে কি, টিউমার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ। এই যে অনিয়ন্ত্রিত কোষ আমাদের কিছু সময় পরে এই কোষগুলো হচ্ছে ক্যান্সারে পরিণত হয়, ঠিক আছে? আচ্ছা, ক্যান্সারের যে বায়োলজিক্যাল ভাষা নাম হচ্ছে অনকো। কি অনকো? আচ্ছা, অনকো। আচ্ছা, ক্যান্সারের ভাষা হচ্ছে অনকো, আর হচ্ছে লজিকে অধ্যয়ন করে। তাই ক্যান্সার সম্পর্কে যে আমরা যে অধ্যয়ন করি এটাকে বলে অনকোলজি। আর যেটা কিসের মাধ্যমে, ফার্স্ট স্টেজটা কি, ফার্স্ট স্টেজ টিউমার। ফার্স্টে আমাদের ক্যান্সার কি হিসেবে থাকে, টিউমার হিসেবে থাকে। এরপর আস্তে আস্তে বৃদ্ধি ক্যান্সার পরিণত হয়। তাই টিউমার সংক্রান্ত যে আমাদের লেখাপড়া এটা হচ্ছে, এটাকে আমরা কিসের অন্তর্গত থাকবে, আমাদের অনকোলজির ভিতরে থাকবে। অবশ্যই টিউমারোলজি লিখবা না, এইটা মনে রাখবা। ওকে, তাহলে অ্যান্সার কি হবে, অনকোলজি। অ্যান্সারটা হবে কি অনকোলজি। হ্যাঁ, এরপর আরো আছে কি সাইটোলজি। সাইটোলজি জিনিসটা আসলে সাইট শব্দের অর্থ তোমরা মনে রাখবে, সাইট শব্দের অর্থ কোষ। তাই সাইটোলজি শব্দের অর্থ কোষ সম্পর্কে যে শাখায় অধ্যয়ন করা হয় বা বলা হয় তাকে সাইটোলজি। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম পরের স্লাইডে কি আছে আমরা একটু দেখি। পরের স্লাইডে আছে কোষ বিভাজন, খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, কোষ বিভাজন প্রথম আসলে আমরা হচ্ছে মাথায় আসে যে কোষ বিভাজন কত প্রকার। কোষ বিভাজন হচ্ছে ফার্স্ট আমরা মনে রাখবো কোষ হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন হচ্ছে কি 3 প্রকার। আমরা কি কি ফার্স্ট দেখবো।
অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিউসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিউসিস। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস কোথায় পাওয়া যায়? এটা উন্নত উন্নত কোষ যেগুলো আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া। আর মাইটোসিস মেইনলি কোথায় হয়? দেহকোষে। মাইটোসিস হয় কোথায়? দেহকোষে। আমাদের দেহের কোনো, আমরা যখন অ্যাক্সিডেন্ট করি বা কোনো ক্ষয়প্রাপ্ত হই, তখন আমাদের দেহে যে বিভাজিত হয়ে আমাদের দেহ ক্ষতস্থানে সেরে যায়, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, তাইলে মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষ। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা বা ইনফো। আর মিউসিস, মিউসিস ঘটে হচ্ছে আমাদের জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে মেইনলি কোথায় ঘটে? জনন মাতৃকোষে। ওকে, আচ্ছা আমরা কি দেখতে পেলাম? যে কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন আমরা দেখলাম 3 প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিউসিস। অ্যামাইটোসিস মেইনলি কোথায় ঘটে? অনুন্নত কোষে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এই হচ্ছে। আর মাইটোসিস আমরা কোথায় ঘটতে দেখি? দেহকোষে। আর মিউসিস আমরা কোথায় দেখি? জনন মাতৃকোষে। এতটুকু আমরা মনে রাখবো। আচ্ছা, এই ডাটাটা পড়া, ইনফো পড়ার পরে এখন আমরা একটু যদি এমসিকিউটা সলভ করি, যে বলছে কি কোষ বিভাজন কত প্রকার। কোষ বিভাজন তাহলে আমরা সহজেই বলতে পারবো কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। ওকে, আচ্ছা দাঁড়ান, এরপর আমরা পরের স্লাইডে যাই। আর এটা কিন্তু একটা একটা এডমিশনের কোশ্চেন, বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2014-15। ওকে, কি আছে দেখো? প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি? প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি? ঠিক আছে, আমরা এই টিস্যুকে, আমরা টিস্যু যে আছে, আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। দেখো এগুলা কি? ফার্স্টে আমরা একটু আগে সলভ করার আগে আমরা কিছু বেসিক জেনে নেব। বেসিক জেনে নিলে তোমরা আসলে সলভ করতে ইজি হবে। আর এই রিলেটেড যে এমসিকিউ গুলো আসবে, এগুলো সলভ তোমরা আসলে তোমরা পারবে। ওকে, আচ্ছা, এই টিস্যুকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, এই আমরা 3টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, প্যারেনকাইমা কি? আকার হচ্ছে আয়তাকার, ডিম্বাকার, বহুভুজাকার। বিভিন্ন আকার। প্যারেনকাইমা কোষের আকৃতিগুলো কি কি? আয়তাকার, ডিম্বাকার, বহুভুজাকার, এরকম আকৃতির। কোলেনকাইমার আকৃতি কি রকম? লম্বাটে। কোলেনকাইমার আকৃতি হচ্ছে লম্বাটে, এটা আমরা মনে রাখবো। আর স্ক্লেরেনকাইমার আকৃতি হচ্ছে অনিয়ত, মানে মাঝে মাঝে বড়, মাঝে মাঝে ছোট, কোনো নিয়মিত আসলে ভাবে আকৃতি নাই, তো অনিয়মিত। ঠিক আছে, আচ্ছা, এখন এইগুলো তো আমরা দেখলাম। তাইলে এই জায়গায় কি কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? যে কোনটি প্যারেনকাইমা কোষের টিস্যুর বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এই যে ফার্স্টে আমরা যদি 9টা খেয়াল না করি, আমরা ফার্স্টে আমরা কি, যে আমরা পড়ছিলাম কি প্যারেনকাইমা কোষের আকৃতি আয়তাকার, ডিম্বাকার, বহুভুজাকার, তাহলে তুমি সাথে সাথে কি করবে? কি বহুভুজাকার আকৃতি দাগাই দিবা। আসলে দাগাই দিয়ে যাবে না, আসলে ফার্স্টে আমরা পুরা কোশ্চেনটা খুব কনসেন্ট্রেশনের সাথে ভালোভাবে ফুলি ক্লিয়ার ভাবে দেখবো। ঠিক আছে, তাহলে এই যে কি বলা আছে দেখো, যে 9, এই 9 কথাটা বলা আছে না? তাইলে এই টপিকে, এই যে আমার ডাটার সাথে মিলে না কোনটা? তাহলে দেখো যে গোলাকার, বহুভুজাকার, এগুলো তো মিলে সমানভাবে পুরু। এটা আস্তে আস্তে যখন কোষটা বৃদ্ধি পেতে থাকে, তখন পুরু হতে থাকে। ঠিক আছে, তাহলে মিলে না হচ্ছে পরিপক্ক কোষ, মৃত। পরিপক্ক কোষ তো প্যারেনকাইমা কোষের পরিপক্ক কোষ তো জীবিত। ঠিক আছে,
তাইলে এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার যে পরিপক্ক কোষ মৃত, এটা হচ্ছে ভুল, এইটা হচ্ছে কি মেইনলি হচ্ছে ভুল, আর এইটাই হচ্ছে অ্যান্সার, ভুলটাই হচ্ছে অ্যান্সার। এইটি চাওয়া হয়েছে যে বলছে কি যে কোনটা বৈশিষ্ট্য নয়, আর বৈশিষ্ট্য নয় কোনটি পরিপক্ক কোষ মৃত, এই হচ্ছে কথা। ওকে, এর পরের স্লাইডে আমরা যদি যাই, কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন কোন ধাপে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বলা যায়। ফার্স্টে আমরা হচ্ছে এই এমসিকিউ সলভ করে আমাদের একটু বেসিক একটু দেখে নেই যে আমরা মাইটোসিস কোষ বিভাজনকে মেইনলি কয়টা ভাগে ভাগ করা হয় বলতো? 5 ভাগে ভাগ করা হয়। 5 ভাগে ভাগ করা হয়। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ আর একটা বাদ গেছে যে প্রোমেটাফেজ, ওটা আমরা দেখব। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। প্রোফেজে আসলে কি হয়? আচ্ছা, প্রোফেজের ক্ষেত্রে প্রোফেজের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখব। প্রোফেজের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো দৃশ্যমান হয়। ক্রোমোজোম গুলো দৃশ্যমান হয়। ক্রোমোজোম গুলো কি হয়? ক্রোমোজোম গুলো দৃশ্যমান হয়। এরপর আমরা একটা প্রোমেটাফেজ একটু দেখব। আচ্ছা, প্রোমেটাফেজের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায় আর ক্রোমোজোমাল লিপ্ত দেখা যায়। ক্রোমোজোমাল লিপ্ত দেখা যায়। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। আচ্ছা, আমরা কি দেখলাম? প্রোফেজ, ক্রোমোজোম গুলো দৃশ্যমান হয়, আর হচ্ছে প্রোমেটাফেজে ক্রোমোজোমাল নৃত্য গুলো দেখা যায়। এরপরে মেটাফেজ, ক্রোমোজোম গুলো আচ্ছা, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান, ক্রোমোজোম গুলো কি বিষুবীয় বা মাঝখানে অবস্থান করে। এরপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের ক্ষেত্রে কি হয়? অ্যানাফেজের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো VLJI আকৃতি ধারণ করে। VLJI আকৃতি ধারণ করে। এইটা এখন VLJ, এইটা হচ্ছে এই টপিকের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? VLJI, VLJI কে আমরা একটা নামে ডিফাইন করে। কি জানো? ভি হচ্ছে মেটাসেন্ট্রিক। তোমরা এডমিশন জার্নির আমাদের কোচিং এর এক্সামে পাও বা এডমিশনের প্রশ্নে পাও বা যে কোনো এক জায়গায় পাও, তোমরা এই টপিকের এই লাইনের এই যে চারটা যে দিয়েছে আর বিভিন্ন নাম ডিফাইন আমরা করছি, এটা তোমরা যে কোনো এক জায়গায় পাবাই। ঠিক আছে? তাই খুবই কনসেন্ট্রেশন খাতায় নোট করে না, বা অবশ্যই খাতা বইতে লিখে রাখো যে ভিকি মেটাসেন্ট্রিক, ভিকি মেটাসেন্ট্রিক। আর এল কি সাবমেটাসেন্ট্রিক, এল কি সাবমেটাসেন্ট্রিক, আর যে হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক। যে অ্যাক্টোসেন্ট্রিক, আর আই হচ্ছে টেলোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে আমরা কি দেখলাম? অ্যানাফেজ কি? অ্যানাফেজ হচ্ছে ক্রোমোজোম গুলো VLJI আকৃতি ধারণ করে, VLJI আকৃতি ধারণ করে। আর হচ্ছে কি কি? ভিকি মেটাসেন্ট্রিক। আর এল কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সাবমেটাসেন্ট্রিক। জে কে
অ্যাক্রোসেন্ট্রিক আর আইকিকে টেলোসেন্ট্রিক দ্বারা আমরা ডিফাইন করি। আচ্ছা, এরপরে টেলোফেজের আসলে কি হয়? টেলোফেজ হচ্ছে ক্রোমোজোম মেমব্রেন, এগুলো আমরা যেগুলো ভেঙে গিয়েছিল এগুলো পূর্ণ গঠিত হয়, এগুলো হচ্ছে পূর্ণ গঠিত হয়। আচ্ছা, তাহলে এগুলো একটা আমরা সিকোয়েন্সিয়ালি আমরা একটু দেখবো যে কি আছে। মাইটোসিস কোষ বিভাজন ক্ষেত্রে ধাপে কোনটার ক্ষেত্রে কি ঘটে। এটা মাইটোসিস কোষ বিভাজনকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? আমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। প্রোফেজে কি ঘটে দেখো। প্রোফেজ হচ্ছে ক্রোমোজোম গুলো আসলে প্রথম দৃশ্যমান হয়, কুণ্ডলিত অবস্থায় থাকে তো পরে দৃশ্যমান হয়। এরপর প্রোমেটাফেজে কি হয়? প্রোমেটাফেজে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। মেটাফেজে কি হয়? মেটাফেজে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে ক্রোমোজোম গুলো ভি, এল, জে, আই আকৃতি ধারণ করে। ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। এরপরে টেলোফেজে কি? টেলোফেজে নিউক্লিয়ার এই যে মেমব্রেন গুলো আছে আবার পুনর্গঠিত হয়। ওকে, আচ্ছা, তাইলে আমরা কি দেখলাম? এই আমরা কিছু বেসিক দেখে নিলাম। এরপরে তাহলে আমরা যদি এখন সলভ করতে যাই তাহলে আমরা একটু দেখবো যে মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। তাহলে আমরা কি দেখতে পেলাম? বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে হচ্ছে মেটাফেজ। মেটাফেজে ক্রোমোজোম গুলো আসলে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। ওকে, আচ্ছা, লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ কি? লাইসোজোম আমাদের কোষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, ঠিক আছে। লাইসোজোমের কাজটা আমরা যদি দেখি, আমরা দেখব হচ্ছে যে কি কি আছে। দেখো, এই যে আছে আমিষ সংশ্লেষণ বা প্রোটিন সংশ্লেষণ। আমরা আমিষ সংশ্লেষণ বা প্রোটিন সংশ্লেষণ কি দেখছিলাম? রাইবোজোম করে। রাইবোজোম কি করে? আমিষ সংশ্লেষণ করে। খাদ্য তৈরি কারা করে বলতো? খাদ্য তৈরি করে হচ্ছে যে প্লাস্টিড। খাদ্য তৈরি কারা করে? প্লাস্টিড। এরপরে শক্তি উৎপন্ন করে কি? শক্তি উৎপন্ন করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। শক্তি উৎপন্ন করে কি? মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস অফ সেল বলা হয় না, বলো। আর জীবাণু ধ্বংস করে কি? জীবাণু ধ্বংস করে হচ্ছে লাইসোজোম। আচ্ছা, মজার একটা জিনিস বলবো। মজার একটা কাহিনী হচ্ছে যে আমাদের দেহে যখন জীবাণু থাকে না, লাইসোজোম কোনো সময় বসে থাকতে পারে না, ঠিক আছে। লাইসোজোম কি করে? জীবাণুকে ভক্ষণ করে, জীবাণুকে খেয়ে ফেলে। এখন আমাদের দেহে যখন জীবাণু থাকে না তখন ও কি করে? যে ও নিজে তো বসে থাকতে পারে না, তখন নিজে খেয়ে ফেলে, ঠিক আছে। এই যে নিজে খেয়ে ফেলে এটাকে বলে অটোফ্যাগি। কি বলে? অটোফ্যাগি। এটা একটা ভালো একটা ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, এই নিজেকে যে খায় এটাকে কি বলে? অটোফ্যাগি। আচ্ছা, নিজেকে যে খায় যে অটোফ্যাগি, এর জন্য এটাকে বলা হয় আত্মঘাতী অঙ্গাণু। আত্মঘাতী অঙ্গাণু, এটা খুব ইম্পর্টেন্ট জেনে নেওয়া। লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী অঙ্গাণু। কারণ যখন জীবাণু না থাকে তখন নিজেকে নিজে খেয়ে ফেলে আর নিজেকে নিজে হত্যা করে। এজন্য এদেরকে কি বলে? আত্মঘাতী অঙ্গাণু। তাহলে যদি আমরা এমসিকিউ সলভ করি, লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। ওকে, আচ্ছা, এই স্লাইডে কি আছে দেখো। স্লাইডে আছে হচ্ছে যে প্রাণীদের সব থেকে দীর্ঘতম কোষ কোনটি। আমরা একদম প্রথম স্লাইডে পড়ছিলাম না যে জীবদের সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিম পড়ছিলাম। প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন পড়ছিলাম। নিউরন কি? নিউরন কত মিটার? 1.37 মিটার লম্বা, এটা তো পড়ছিলাম। তাহলে প্রাণীদের সব থেকে বড় কোষ কোনটা? নিউরন। এখন আরেকটা আছে যে আরবিসি।
আরবিসিডি হচ্ছে এমন একটা কোষ যে কোষের নিউক্লিয়াস নাই, ঠিক আছে? পৃথিবীর একটি মাত্র কোষ যে কোষের কি নিউক্লিয়াস বিহীন, যে পৃথিবীর একটি মাত্র কোষ যে কোষটা কি নিউক্লিয়াস বিহীন। পৃথিবীর একটি মাত্র কোষ যে কোষটা কি মেইনলি হচ্ছে নিউক্লিয়াস বিহীন। এটা খুব একটা ইম্পর্টেন্ট ডাটা, মনে রাখবা তোমরা। আচ্ছা, তাইলে আমরা কি দেখলাম যে প্রাণীদের সবথেকে দীর্ঘতম কোষ কোনটা? প্রাণীদের সবথেকে দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। এরপরে আচ্ছা, এই যে ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশনের সময় যে এত কথা বললাম যে রবার্ট হুক কে, রবার্ট হুক প্রথম 1665 সালে ভাসমান কাঠে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে প্রথম ফার্স্ট একটা কিছু ঘরের মতো দেখে, ঘরের মতো দেখার পর নামকরণ করে সেল। এরপর হচ্ছে তিনি একটা বইতে নাম করেন, লিখে রেখে যান যে বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এইসব জিনিসপত্র আমরা দেখছিলাম যে মৃত কোষের প্রথম রবার্ট হুক দেখতে পান। তাইলে আমরা বলতে পারি প্রথম কে কোষ আবিষ্কার করে? আমরা অবশ্যই বলবো রবার্ট হুক। রবার্ট হুক। তোমাদেরকে ইন্ট্রোডাকশনের সময় আমি আরো বলে দিয়েছিলাম জীবিত কোষের প্রথম কোষ কি দেখেন বলতো? জীবিত কোষের প্রথম কোষ দেখেন হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক। ওকে, কোষবিদের জনকে বলা হয় রবার্ট হুককে। এরপরে আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্লাসে আজকে ক্লাসে সব লাস্ট স্লাইড। এই ক্লাসের মধ্যে এই স্লাইডটা পড়ানোর মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ করব। দেখো দেয়া আছে কি, দেখো যে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? আমি পড়াইছিলাম যে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, বা আমরা কি কি দেখছিলাম, বিভিন্ন অঙ্গাণুর বিভিন্ন কাজ দেখছিলাম যে কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে, কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটাকে, কোথায় খাদ্য তৈরি হয়, এই সব আমরা দেখছিলাম, ঠিক আছে? তাহলে কোষের মস্তিষ্ক আমরা ওই সময় পড়া হালকা পাতলা কিছু পড়া হয়েছে। কোষের মস্তিষ্ক বলা হয় কাকে বলতো? কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াস কে। কোষের মস্তিষ্ক বলা কি? নিউক্লিয়াস কে। নিউক্লিয়াস কে বলা হয় কোষের মস্তিষ্ক। আচ্ছা, আজকের আমাদের একদম ওরিয়েন্টেশন ক্লাসই বলা চলে। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আমাদের ক্লাসের টপিকটা ছিল খুবই একটা মজার একটা টপিক বা খুব ইন্টারেস্টেড টপিক। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আসলে কোষ সম্পর্কে, জীবদের সব থেকে ক্ষুদ্রতর গাঠনিক একক কি হচ্ছে কোষ। এরপর আমরা দেখলাম কিন্তু আমাদের আসলে কিভাবে কোষটা আসছে বা কে প্রথমে কোষ নিয়ে কাজ শুরু করছেন বা এতটুকু আমরা জানতাম। আজকে আমরা ফুললি দেখলাম কিভাবে কোষটা আসলে প্রথম কে দেখতে পান বা কে এটা নিয়ে কাজ শুরু করেন, এর কোন বই থেকে এটা নামকরণ আসছে, এইসব জিনিসপত্র আমরা প্রথম ইন্ট্রোডাকশন দেখলাম। এরপর দেখার পর আমরা কি করলাম যে কোষ সম্পর্কে বা কোষ অধ্যায় থেকে আমাদের নার্সিং এডমিশনে বা বিভিন্ন এডমিশনের কি কি কোশ্চেন আসছে এগুলো আমরা একটু সলভ করলাম। সলভ করার সাথে সাথে হচ্ছে আমরা এই রিলেটেড কি কি এমসি গুলো আসতে পারে এগুলো আমরা দেখলাম। আমরা ট্রাই করি কি যে আমাদের কোশ্চেন গুলো যে আসে, এছাড়াও আশেপাশের যে যত ধরনের কোশ্চেন গুলো আসতে পারে এগুলো তোমাদের আশেপাশে সবকিছু সলভ করে দেওয়া। তাই তোমরা যদি ধৈর্য ধরে ক্লাসগুলো করো, আমরা আসলে তোমাদেরকে প্রিসাইসলি পড়ানোর ট্রাই করি যে একদম গুছিয়ে কিভাবে কি পড়ানো যায় আমাদের এই অভিজ্ঞতার মাধ্যমে তোমাদের পড়ানোর ট্রাই করি। তোমরা যদি আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ আমাদের এডমিশন জার্নি লাস্ট পর্যন্ত থাকলে আমরা আসলে খুবই আমাদের এডমিশন জার্নিটা খুবই সুন্দর হবে, খুবই আনন্দদায়ক হবে। আর আমরা দিন শেষে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে আমাদের জার্নিটা আসলে শেষ হবে, ঠিক আছে? তাই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আজকে এই লাস্ট স্লাইডের মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি। সবাইকে শুভকামনা দিই। আসসালামু আলাইকুম।